বাংলার একটা অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়, মূল্যবোধের চরমতম সীমায় আমরা পৌঁছে গেছি। এই জায়গায় দাঁড়িয়ে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের মধ্য দিয়ে একটা সুন্দর বার্তা যাবে মানুষের কাছে। এই পুরস্কার আমার গুরুর চরণে, যে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের চরণে। আর তারপরেই ভারত মাতা, আমরা জুয়া খেলছি, আর তার পরিণাম আজকে পশ্চিমবঙ্গের ভয়াবহ রূপ। মহারাজ জি, আপনি কিভাবে সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নেন? আমরা আমাদের তো বাড়িতে সন্ন্যাসীদের যাতায়াত ছিল, সেই সূত্রেই প্রাপ্য। তো এগুলো তো আমরা মনে করি কিছু কিছু জন্মান্তরের ঘটনা থাকে সঙ্গে, সেই সূত্রে আশ্রমে আগমন হয়েছে। মহারাজ জি, আপনার আসল নাম প্রদীপ্তানন্দজি, সেখান থেকে কার্তিক মহারাজ, এই নামকরণের ইতিহাসটা যদি বলেন। কার্তিক মহারাজ আমাদের এটা পৈতৃক নাম, পিতামাতার দেওয়া নাম। পরে সন্ন্যাস নাম হয় স্বামী প্রদীপ্তানন্দ। আচ্ছা, আগে কার্তিক মহারাজ আপনার নাম? কার্তিক মহারাজ এই নামটাই বেশি পরিচিত হয়ে যায়, যেহেতু 12 বছর এই নাম থাকতে হয়। আমাদের প্রথমে হয় উপনয়ন, উপনয়ন পরে হয় ব্রহ্মচর্য সংস্কার, ব্রহ্মচর্য সংস্কারের হয় নৈষ্ঠিক সংস্কার, নৈষ্ঠিক পর সন্ন্যাস। প্রত্যেকটা সংস্কারের সময় পরীক্ষা হয়, আমাদের লিখিত পরীক্ষা হয় এবং আমাদের ডায়েরি লিখতে হয়, প্রত্যেক জীবনযাপনের ডায়েরি। তা লিখে নিজে বিরজা হোম করে সন্ন্যাস হতে হয়। আপনি প্রথম ভারত সেবাশ্রমের সঙ্গে কবে থেকে এবং কিভাবে যুক্ত হলেন? ভারত সেবাশ্রম সঙ্গে সঙ্গে যুক্ত হলাম আমাদের পূর্বাশ্রমে। বাড়িতে কিছু সন্ন্যাসী যাতায়াত করতেন, সেই সন্ন্যাসীদের সংস্পর্শে আসার পরে, তাদের জীবনযাত্রা জানার পরে নিকটবর্তী আমাদের আশ্রমে জয়েন করি। সেখান থেকে আমি বাঁকুড়া জেলার রানীবাঁধ আশ্রমে আসি। সেখানে আচার্যদেবের মানে সংঘ প্রতিষ্ঠাতা যিনি আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের কাছে দীক্ষিত সন্ন্যাসী ছিলেন পূজ্য শ্রীমৎ স্বামী ত্রিদিবানন্দজি মহারাজ। সেখানে আমি 2 বছর থাকি। সেই জঙ্গল ঘেরা স্বামীজির কাছে পড়া, বিশেষ করে ধর্মগ্রন্থ। তারপরে সেই স্বামীজির মাধ্যমে কলকাতা প্রধান কার্যালয়ে আসি। এখানে পূজ্যপাত শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজের সান্নিধ্যে আসি। তিনি ভারত সেবাশ্রম সংঘের একটা উচ্চকোটির সাধক ছিলেন, সিদ্ধ মহাপুরুষ স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজ। তার সেবা যত্নের কাজে যুক্ত হই। সেখানেও প্রায় আমি 2 বছর ছিলাম। থাকার পর সেখান থেকে ভারত সেবাশ্রম সংঘের আরেকজন সন্ন্যাসী শ্রীমৎ স্বামী হিরণ্ময়ানন্দ স্বামী মহারাজ, তার খুব উত্তরবঙ্গের ভীষণ প্রভাব, খুব জ্ঞানী পণ্ডিত ব্যক্তি ছিলেন। তার সান্নিধ্যে, তার সহচর্যে, তার কাছে থাকে। তিনি নিয়মিত আমাদের পড়াশোনা করিয়েছেন ধর্মীয় দিকটা, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, চণ্ডী এবং নিয়মানুবর্তিতা, কঠোর নিয়ম অনুশাসনের মধ্যে থাকতে হয়। সেখান থেকেই ওনার মাধ্যমে পরে এখানে এসে সন্ন্যাস প্রধান কার্যালয় নেওয়া হলো। সেটা প্রায় 12 বছর পর। এই সন্ন্যাস নেওয়ার পরে আবার আমি পুরুলিয়ায় এবারে যাই। পুরুলিয়ায় পূজ্য স্বামী শাশ্বতানন্দজি মহারাজ, সেখানে আমি কাজ শুরু করি। এবং পুরুলিয়ার পরে আবার পুনরায়, তখন রিলিফ চলছিল, 98 সালে খুব ভয়াবহ বন্যা হয়েছিল, প্রায় 10টা জেলা তখন জলের তলায়। সেই সময় মুর্শিদাবাদে ব্যাপক রিলিফ কাজ হয়। সেই রিলিফ কাজে যোগদানের জন্য আমি আবার মুর্শিদাবাদে যাই। তখন থেকেই মুর্শিদাবাদে থাকতে হয় নানা রকম কারণে। আমাদের এই জীবন একটা নীতি নিয়মের মধ্যে চলা। তারপরেই আমাদের সনাতন ধর্ম কারণে, ভারত সেবাশ্রম সংঘের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে, যে এই সংঘের নামকরণ কোনো ব্যক্তিগত মহাপুরুষের নামে হয়নি,
প্রণবানন্দ সেবাশ্রম, প্রণবানন্দ মঠ, প্রণবানন্দ মিশন, ভারত সেবাশ্রম সংঘ। এই যে ভারতবর্ষ বিশাল দেশ, ধর্মভূমি, পুণ্যভূমি, মোক্ষভূমি, তীর্থভূমি এই দেশ, তার জাগরণ, তার প্রচার প্রতিষ্ঠার কল্পে সংঘের সৃষ্টি। হাজার লোকের মাঝে যদি একটি মানুষও যদি তার মানবীয় যে ধ্যান ধারণা উন্নত হয়, মানবীয় গুণগুলো তার মধ্যে যদি প্রকাশিত হয়, সেটা সব থেকে বড় প্রাপ্তি। সেবাশ্রমের কোন কাজগুলো আপনাকে সবচেয়ে বেশি তৃপ্তি দেয়? সেবা কাজ যেমন একটা আছে, সেবা কাজটাও কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবন, সংঘের আধ্যাত্মিক জীবন, এটাই হচ্ছে মেন সংঘের। সেই জীবন যদি তৈরি না হয় তাহলে আর কোনো জীবনই থাকবে না। সেই জন্য আমরা প্রত্যেকেই বর্তমান যুব সমাজ যে উচ্ছৃঙ্খল, যে নেশাগ্রস্ত, সেই যুব সমাজকে ফিরিয়ে আনার জন্যই আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পঠন পাঠনের প্রচেষ্টা, ব্যাপক আন্দোলন করা হচ্ছে। আপনারা দর্শকরা শুনে আনন্দিত হবেন যে ব্রিগেডে আমরা 1,37,000 মানুষের সমাবেশ করেছিলাম। এবারে আমরা টার্গেট করেছি 5 লক্ষ লোকের সমাবেশ। এবারে এরা নিজেরাই আসবেন সনাতন ধর্মের প্রচার প্রসারের তাগিদে, নিজের ধর্মের মানুষদের সংগঠিত হওয়া, রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি। এবারকার যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাদের উপস্থিতি হবেন, সারা ভারতবর্ষের বহুল প্রচারিত বিখ্যাত পণ্ডিত স্বামী জ্ঞানানন্দজি মহারাজ, যিনি গীতা মনীষী, কুরুক্ষেত্র এবং বৃন্দাবনে তার ব্যাপক কাজ, তার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, তারই অধ্যক্ষতা হবে। এবং তার পরবর্তীকালে বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রীজি, তার কাছে গিয়েছিলাম, তিনিও আসবেন। আর একজন হচ্ছে আমাদের সাধী রীতম্বরা, এককালে প্রখর বক্তা ছিলেন হিন্দুত্বের উপরে, এখন তিনি বালকদের নিয়ে সেবা কাজে নিয়োজিত। আমরা তাকে আহ্বান জানিয়েছি, তিনি আসবেন, কথা দিয়েছেন। সুতরাং ভারতবর্ষের সমস্ত, বিশেষ করে কয়েকটা প্রদেশ যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, বিহার, ঝাড়খণ্ড, তারপরে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এই কয়েকটি রাজ্যের মানুষকে আমরা আহ্বান জানাবো। কয়েক হাজার সাধু সন্ন্যাসীরা উপস্থিত হবেন, তাদের দর্শন এবং শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ একটা ঐতিহাসিক সৃষ্টি হবে, ইতিহাস সৃষ্টি হবে যে এতগুলি লোক সমবেতভাবে সেখানে রাজনৈতিক সমাবেশ হয়, অর্থের প্রাচুর্য, বাহুবল, রাজনৈতিক সাপোর্টার হিসাবে তারা আসেন। এখানে কিন্তু আমরা কয়েকজন সাধু সন্ন্যাসী আমরা আহ্বান জানাচ্ছি। আর বর্তমান বাংলার অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়, মূল্যবোধের চরমতম সীমায় আমরা পৌঁছে গেছি। এই জায়গায় দাঁড়িয়ে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের মধ্য দিয়ে একটা সুন্দর বার্তা যাবে মানুষের কাছে। নমস্কার। এবার আসছে আপনার পদ্মশ্রী সম্মান প্রাপ্তি নিয়ে। এই যে পদ্মশ্রী পাওয়ার খবর আপনি প্রথম কোথা থেকে ও কিভাবে জানেন? এটা দিল্লি থেকে জানিয়েছিলেন। দিল্লি থেকে ওদের রিলেশন ডিপার্টমেন্ট রয়েছে আমাদের রাষ্ট্রপতিজি, সেখান থেকে জানিয়েছিলেন যে আপনাকে পশ্চিমবঙ্গের মধ্যে সিলেক্ট করা হয়েছে ধর্ম এবং আধ্যাত্মিকতায়, আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন। তো এটা প্রথম জানায়। আমি প্রথমে অনেক চিন্তা ভাবনা করে সঙ্গের সঙ্গে আলোচনা করে এটা আমি অ্যাকসেপ্ট করলাম, কারণ এটা আমাকে নয়, এটা সেবা কাজের জন্য না, অন্য কোনো কারণে নয়, কারণ তার ধর্ম এবং আধ্যাত্মিকতা। এটা আমার বিরাট সৌভাগ্য যে আমি আরও আমাকে অনুপ্রেরণা যোগাবে
আরও আমাকে যাতে আমার এই যে ভারত সরকারের সম্মান রক্ষার্থে আরও বেশি বেশি করে মানুষের কাছে যাব, এই সম্মান ধর্মে উদ্বুদ্ধ করব। এই সম্মান আপনাকে ব্যক্তিগতভাবে ও ভারত সেবাশ্রমকে কিভাবে প্রভাবিত করছে? ব্যক্তিগত তো যেহেতু হয়, যদিও সন্ন্যাসীর মান অভিমান অহংকার থাকে না, আমি নিজে রাজাও নই, কোনো সেনাপতিও নই, সুতরাং আমাকে আনন্দিত করবে না, সংঘকে প্রভাবিত করবে এবং সমগ্র সনাতনী হিন্দু সমাজ তাদেরকে একটা প্রভাবিত করবেই। কারণ মানুষের কাছে আমার মানে মানুষ আমাকে ভালোবাসে। পশ্চিমবঙ্গের এর মধ্যেই প্রায় লক্ষাধিক কোটি মানুষ আমার নামের সঙ্গে আমার কাজের সঙ্গে যুক্ত হয়েছে। এই পুরস্কার আপনি কাদের উৎসর্গ করতে চান? প্রথম এই পুরস্কার আমার গুরুর চরণে, যে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের চরণে, আর তারপরেই ভারত মাতা। বর্তমান সমাজে তরুণদের জন্য আপনার বার্তা কি? তরুণদের জন্য এটাই বার্তা যে আমরা কোথা থেকে এসেছি, আমরা কোথায় যাব, এই লক্ষ্য যদি স্থির না থাকে, স্বামী বিবেকানন্দের অ্যাম্বিশন, প্রত্যেকটি যুবক প্রত্যেকটা মানুষের অ্যাম্বিশন থাকা দরকার। আচ্ছা, লক্ষ্যহীন যদি হয় মানুষ সেখানে কিছুতেই পৌঁছাতে পারে। আর সেই লক্ষ্যটা হচ্ছে যে আমরা যে জন্মগ্রহণ করেছি, শঙ্করাচার্য বলছেন পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং কাল ক্রীড়তি গচ্ছত আয়ুষ তদপি ন মুঞ্চো তাসা পাই ভজ গোবিন্দং ভজ গোবিন্দং। এই যে আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, হ্যাঁ, এই যে আমাদের জীবাত্মা, আমরা সেই পরমাত্মা থেকে এসেছি, এই পরমাত্মার সঙ্গে আমাদের যুক্ত হতেই হবে। কেউ আজকে হবে, কেউ কালকে হবে, কেউ পরশু হবে, একদিন না একদিন হতেই হবে। নাহলে এই জীবন, আমাদের একটা প্রচলিত কবিতা আছে যে মানব জীবন রইল প্রতীক, আবাদ করলে ফলত সোনা, মন রেখে শিখার যান। তাই এই যুব সম্প্রদায়কে আমি আহ্বান জানাবো, বিবেকানন্দের ভাষায়, তুমি যখন জন্মগ্রহণ করেছো পৃথিবীতে একটা দাগ রেখে যাও। একজন যুবক কিভাবে ভারত সেবাশ্রম বা সমাজ সেবামূলক কাজে নিযুক্ত বা যুক্ত হতে পারে? একজন যুবক তখনই হবে যে যখন সে বুঝবে যে আমার এই জীবন, বলছে যে হে ভারত ভুলিও না তুমি ঋষির বংশধর, ব্যাস বশিষ্ঠ বাল্মীকি সুখ শ্রমিক শঙ্করাচার্যের বংশধর, তুমি জন্মগত হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। এই চিন্তা যখন আসবে তাকে তখন যুক্ত হতে হবে। কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হোক, সেবা প্রতিষ্ঠান হোক, যে কোনোভাবে। আপনি মনে করেন ধর্ম ও সমাজসেবা কিভাবে একে অপরকে সমর্থন করে? অবশ্যই, কেন প্রথমেই আমাদের রাধাকৃষ্ণন বলেছিলেন, যখন ধর্ম বিজ্ঞানহীন হবে, যুক্তি অযৌক্তিক হয়ে যাবে, সেটা তখন মানুষের একটা বিপদের, যেমন বলছে রিলিজিয়াস উইদাউট সায়েন্স ল্যাম্প, সায়েন্স উইদাউট ইজ এ ব্লাইন্ড। একজন অন্ধ, একজন খোড়া, একে অপরকে সাহায্য করে। বিজ্ঞান যেখানে শেষ, ধর্ম সেখানে শুরু হয়। সেই জন্যে আমাদের বলছেন যে রিলিজিয়ান পলিটিক্স উইদাউট রিলিজিয়ান গ্যাম্বলিং দ্য হিউম্যান ডিসগ্রেস। রাজনীতি যদি ধর্মহীন হয় তাহলে মানুষের দুরবস্থা নিয়ে জুয়া খেলা। ডক্টর রাধাকৃষ্ণন এই কথা বলছে। আজকে আমাদের ক্ষেত্রে তাই হচ্ছে, আমরা জুয়া খেলছি, আর তার পরিণাম আজকে পশ্চিমবঙ্গের ভয়াবহ রূপ ধারণ করছে।
আগামী দিনে ভারত সেবাশ্রম কি কি প্রকল্পে কাজ করতে চলেছে? আমরা এখন ভারত সেবাশ্রম সংঘের সব থেকে বেশি আমরা ইনভলভ হয়েছি আমাদের অবক্ষয় রোধ করার জন্য, যুব সম্প্রদায়ের মধ্যে নীতি নৈতিকতা আনার জন্য আমরা ধর্মীয় শাস্ত্র পাঠনের ব্যবস্থা করছি এবং বিভিন্ন জায়গায় যোগাসন, বিভিন্ন জায়গায় মেডিটেশন, বিভিন্ন জায়গায় গীতা পাঠের মাধ্যম দিয়ে আমরা পুরো সমাজকে আহ্বান করছি। আপনার দৃষ্টিতে ভারতের ভবিষ্যৎ সমাজের চেহারা কেমন হওয়া উচিত? আমার দৃষ্টিতে শুধু নয়, ভারতবর্ষের যে মনীষা, ভারতবর্ষের যে মুনি ঋষিরা যে চিন্তা ভাবনা করে গেছেন, যে ওইটাই হচ্ছে আমাদের বাঁচার পথ, ওইটাই হচ্ছে আমাদের একমাত্র পথ। সেই জন্যে স্বামী বিবেকানন্দ বলেছেন, ভারতবর্ষের সমাজ, ভারতবর্ষের মানুষ যতদিন ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে ততদিনই ভারতবর্ষ জীবিত থাকবে। কথাটার একটু মূল্যায়ন করার চিন্তা করতে হবে, তিনি কোন দৃষ্টির কোন পরিপ্রেক্ষিতে এটা বলেছেন। আপনার দৈনন্দিন জীবনের রুটিনটা ঠিক করুন। আমাদের রেগুলার একদম ভোর 3:30টায় উঠতে হয়, অনেকে আগে আরও উঠেন। 3:30টায়, রাত্রি 10:30 থেকে 11টার মধ্যে শয়ন। 3:30টায় উঠেই আমরা মুখ টুক ধুয়ে কাপড় ছেড়ে আমরা মন্দিরে যাই। মন্দিরে ঠিক 4টায় প্রেয়ার শুরু হয়। অনেক জায়গায় যেখানে ছাত্ররা থাকে সেখানে 5টায় হয়। আমাদের এখানে সন্ন্যাসীদের ক্ষেত্রে 3:30টায় উঠতেই হয়। উঠে আমাদের মঙ্গল আরতি হয় 4টে, তারপরে আমরা আবার হাত ধুয়ে আমরা ধ্যানে বসি, মেডিটেশনে বসি, জপে বসি। সেখানে প্রায় 1 ঘন্টা যাবৎ আমাদের এটা করতে হয়। করার পর নিজের নিজের যে রুটিন থাকে, ডেইলি দৈনন্দিন রুটিন সে করতে হয়। আচার্যদেব বলেছেন, জপ ভিন্ন ধ্যান হয় না, ধ্যান ভিন্ন চিত্তশুদ্ধি হয়, আর চিত্তশুদ্ধি তো ব্যতীত কখনো ধর্মতত্ত্ব উদ্বেগ হয়। লোকমুখে শাস্ত্র কথা শুনে, লোকমুখে ধর্মকথা শুনে শাস্ত্রজ্ঞান ধর্মজ্ঞান। আপনি অবসরে কি করতে ভালোবাসেন? অবসরে একটু পড়াশোনায় বেশিরভাগই করতে হয়। মাঝে মাঝে টিভি চ্যানেলের এই যে জন্তু জানোয়ার, এটা কি চ্যানেল বলে, ডিসকভারি আছে, ওই জন্তু জানোয়ারদের ওগুলো বসে বসে এনজয় করি আর কি। হ্যাঁ। কোনো স্মরণীয় ঘটনা যা আপনাকে যা আপনার জীবনের মোড় ঘোরাতে সাহায্য করেছে, কোনো স্মরণীয় ঘটনা? আর স্মরণীয় ঘটনা মানে স্মরণীয় জীবনের মোড় তো সেই সন্ন্যাসীর দর্শন থেকেই। আর মানে এমন কিছু ঘটনা ঘটেছিল যার পরে আপনার মনে হলো যে না, আমি সেরকম না। আমার সামনে একটা বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করতাম, তার মৃত্যু হয়েছিল। মৃত্যুতে তার মা বাবা যেভাবে কাঁদছিলেন, তারপরে আমি চিন্তা হলো যে মানুষের জীবনটা কী, তা ফুটফুটে ভালো জীবন, যুবক, সে পিতামাতার স্নেহ যত্নে লালিত হচ্ছিল, ভাই বোন নিয়ে। একটা এমন মারণ রোগ হলো, সেই রোগে তার মৃত্যু হলো। তারপরে সেই পরিবারটা অসহায় হয়ে গেল। যাকে কেন্দ্র করে যার স্বপ্ন ছিল, স্বপ্নটা মাঝপথেই নষ্ট হয়ে গেল। তখনই চিন্তা করলাম, মানুষের এই জীবন ক্ষণভঙ্গুর জীবন, ক্ষণস্থায়ী জীবন, ক্ষণিকের জন্য। তারপর থেকেই কঠোর নিয়ম কানুনের মধ্যে প্রবেশ করলাম।